আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় আরসিসি সিঁড়ি স্ল্যাব ডিজাইন। তো আরসিসি সিঁড়ি স্ল্যাব ডিজাইনের ম্যাথ করার পূর্বে কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তো এখানে বলছে যে সিঁড়ি বিষয়টা কি সেটা আমরা বুঝতে পারি। যে বলছে দালানের একতলা থেকে অন্য তলায় বা এক মেঝে থেকে অন্য মেঝেতে নিরাপদে অনায়াসে যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে কি বলে? সিঁড়ি বলে। আচ্ছা, বলছে কোনো দালানের একতলা থেকে অন্য তলায় যাতায়াত করার জন্য এক সেট ধাপকে সিঁড়ি বলা হয়। তার মানে এইখানে বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞায়িত করা আছে, এটা আপনারা পড়বেন, এইটা এই ভূমিকাটা সুন্দর করে পড়ে নিন। এখানে বলছে যে এখানে বিভিন্ন বিষয় আর কি বলা আছে। তো এখানে যে বলছে যে সিঁড়ির প্রস্থ কতটুকু হবে, হ্যাঁ। তো পাবলিক বিল্ডিং একরকম, তো আবাসিক বিল্ডিং আরেক রকম। এখানে ওটা প্রতি ফ্লাইটে কয়টি ধাপ থাকা উচিত, তো কয়টির কম থাকা উচিত না, হ্যাঁ। সিঁড়ির হেডরুম কতটুকু হবে, এখানে বিস্তারিত বিভিন্ন বিষয় বলা আছে। এর মধ্য থেকে অতি সংক্ষিপ্ত আমাদের প্রশ্ন আসতে পারে। তো সেই হিসাবে এটা আপনারা সুন্দর করে পড়ে নিন। এখানে যে বিভিন্ন প্রকার সিঁড়ির তালিকা, এখানে সিঁড়ির যে প্রকারভেদগুলো আছে সেটা এখানে বলা আছে এবং এখানে বিস্তারিত বর্ণনা করা আছে, চিত্র দেওয়া আছে। তো আপনারা এইগুলা দেখে নিন। আচ্ছা, এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাইতে পারি। এখানে একটু আছে বিষয়গুলো, এগুলো না দেখলেও সমস্যা নাই, আমরা একবারে ম্যাথে এই বিষয়গুলো আলোচনা করতে পারি। আচ্ছা, এখন আসি আরসিসি সিঁড়ি স্ল্যাব ডিজাইন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটু সিঁড়ি সম্পর্কে বেসিক ধারণা থাকাটা দরকার ডিজাইন করার পূর্বে। তো সেটা যদি আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি, তো বিষয়টা এমন হয় যে আমরা দেখি প্রথমে এরকম থাকে, এরকম 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 থাকে। তারপরে মনে করি আমাদের এখানে একটা ল্যান্ডিং স্ল্যাব থাকে। তো এইখান থেকে আবার আমরা উপরের দিকে চলে যাই, তাই না? তো এইখান থেকে আবার এমন থাকে, এটা দাগটা দেওয়া ঠিক হয়নি, এরকম। তো এইখানে আবার এখানে কি থাকে, এখানে লবি থাকে বা ফ্লোর স্ল্যাব, যেটাকে ফ্লোর স্ল্যাব থাকবে। তো এইটা হলো এমন থাকবে, ঠিক আছে। তো এইটা বিষয়টা এরকম এরকম যায়, এখানে মিলে যাবে, এটা হবে না। আচ্ছা, এখানে 1 2 3 4 এরকম। আচ্ছা, যাই হোক, এই যে এইটা মূলত আমাদের মনে করি যে একটা সিঁড়ি। তো সিঁড়ির এই যে অংশটা আনুভূমিক অংশ আছে, তার মানে যেখানে আমরা পা রাখি এটাকে বলা হয় ট্রেড, টি। এটাকে বলা হয় ট্রেড বা আমরা সংক্ষেপে টি বলি। আর এই যে এইটা তাহলে ট্রেড, এইটাও তো তাহলে ট্রেড। আচ্ছা, এর মাঝে যে অংশটা এটাকে বলা হয় রাইজার, হ্যাঁ। ধাপের হাইট বা যে রাইজার বলে থাকি এটাকে। আচ্ছা, একটা ট্রেড একটা রাইজার, তার মানে এই একটা ট্রেড একটা রাইজার, এই দুই অংশ মানে এই দুইটাকে একসাথে আমরা ধাপ বলে থাকি। ধাপ, সিঁড়ির একটা ধাপ, তার মানে একটা ট্রেড একটা রাইজার মিলে হয় সিঁড়ির একটা ধাপ, হ্যাঁ। আচ্ছা, এখন এই সিঁড়ির এই প্রথম থেকে শুরু করে এই সিঁড়ির শেষ পর্যন্ত এই অংশটাকে বলা হয় একটা ফ্লাইট, হ্যাঁ। সম্পূর্ণটাকে বলা হয় একটা ফ্লাইট। তার মানে এটা দুইটা ফ্লাইট আছে, তাহলে এইখান থেকে এইটা একটা ফ্লাইট, আবার এখান থেকে এটা হলো আরেকটা ফ্লাইট, তাহলে সিঁড়ির দুইটা ফ্লাইট। আচ্ছা, এখন আসি যে স্ল্যাবের এই যে এইটা তো তাহলে আমাদের ট্রেড, আর এটা হলো রাইজার, তাহলে এই অংশটাকে আমরা একবারে বলছি এটা একটা ধাপ বা স্টেপ। আচ্ছা, এইটাও তাহলে একটা ধাপ, এইটাও তাহলে একটা ধাপ। তাহলে এই যে ধাপের নিচেই এই যে এটাও একটা ধাপ। এখন এই ধাপের নিচেই এই যে একটা স্ল্যাব আছে, ইনক্লাইন বা হেলানো যে একটা স্ল্যাব আছে, এটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। এটাকে কি বলা হয়? ওয়েস্ট স্ল্যাব। আচ্ছা, এটা হলো আমাদের ওয়েস্ট স্ল্যাব। তাহলে আমরা এই যে গত ডিজাইন অফ স্ট্রাকচার 1-এ এবং ডিজাইন অফ স্ট্রাকচার 2 বইয়ের গত যে অধ্যায়গুলো যে ম্যাথগুলো করে আসলাম, এইখানে নিজস্ব ওজন নামে সবসময় একটা বিষয় সবসময় থেকে যায়, যে নিজস্ব ওজনটা নির্ণয় করে নিতে হয়। তো এখানে সিঁড়ির ক্ষেত্রেও সেম, যে সিঁড়ির আমাদের নিজস্ব ওজনটা নির্ণয় করে নিতে হবে। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা সিঁড়ির কয়টা অংশ পাচ্ছি? দুইটা। একটা হলো এই ওয়েস্ট স্ল্যাব, আরেকটা হলো এই যে একটা ট্রেড একটা রাইজার, এই একটা ট্রেড একটা রাইজার, এই অংশটা মিলে একটা পাচ্ছি ধাপ, তাই না? তাহলে আমরা বলছি ওয়েস্ট স্ল্যাব পাচ্ছি এবং স্টেপ বা ধাপ পাচ্ছি, তাহলে স্টেপ ওয়েস্ট স্ল্যাব দুইটা বিষয় পাচ্ছি। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা কি করব, যে সিঁড়ির নিজস্ব ওজনটা আছে সেটা আমরা নির্ণয় করবো। তো চলুন দেখি কীভাবে করতে পারি। তো প্রথমত আমরা যদি একটু প্রশ্নটা খেয়াল করি, বলছে একটি আরসিসি সিঁড়ির ফ্লাইটে 12টি ধাপ আছে। আচ্ছা, ফ্লাইটে
ট্রেডের প্রস্থ, তার মানে ট্রেডকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি এর মানটা আমাদের 25। রাইজারের উচ্চতা 12.5 সেন্টিমিটার। রাইজারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর হলো 12.5 সেন্টিমিটার। বলছে নিচে তথ্যাদির সাহায্যে ফ্লাইটটি ডিজাইন করো। আচ্ছা, এফওয়াই আছে 3500 কেজি পার বর্গ সেন্টিমিটার, এফসি হলো 94 কেজি পার বর্গ সেন্টিমিটার, এন হলো 10। আচ্ছা, লাইভ লোড 500 কেজি পার বর্গ মিটার। আর ইউটা হলো বন্ড পীড়ন, ঠিক আছে, বন্ড পীড়নটা হলো আমাদের 19 কেজি পার বর্গ সেন্টিমিটার। আর বিসি হলো শিয়ার পীড়নের মানটা হলো মানে কংক্রিটের শিয়ার পীড়ন 4.2 কেজি পার বর্গ সেন্টিমিটার। এই মানগুলো দেওয়া আছে আমাদের। এখানে বলছে কি যে আরসি এটা কি বলছে, ফ্লাইটটি ডিজাইন করা, এখানে ডিজাইন করার কথা বলছে। হ্যাঁ, তো আমাদের ডিজাইন করতে হলে কি লাগবে? তাহলে অবশ্যই আমাদের শেয়ার পীড়ন, বন্ড পীড়ন এবং একদম চিত্রসহ পুরাপুরি ধাপগুলো আমাদের করতে হবে আর কি। তো সেটাই আমরা করব একদম চিত্রসহ। তো প্রথম কাজ হলো আমাদের ডিজাইন লোড নির্ণয়। তো লোড নির্ণয়ের জন্য আমাদের প্রথমত যে নিজস্ব ওজনটা আছে, নিজস্ব ওজনটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে নিজস্ব ওজন সিঁড়ির, এর আগেই চিত্রের মাধ্যমে আমরা বুঝাইলাম, সিঁড়ির নিজস্ব ওজনের মধ্যে দুইটা অংশ আছে। কি কি? একটা হলো ওয়েস্ট স্ল্যাব, এই যে এখানে এটাকে বলছে ওয়েস্ট স্ল্যাব, আর এখানে এটাকে বলছি ধাপ, স্টেপ বা ধাপ। তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে 1 মিটার স্টেপ বিবেচনা করলে এই যে ওয়েস্ট স্ল্যাবের ওজন, তাহলে ওয়েস্ট স্ল্যাবের ওজন, এখানে সূত্রটা আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো যে ওয়েস্ট স্ল্যাবের ওজন ইজ ইকুয়াল টু এস ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু 24/t ইন্টু 24/t। এই সূত্রটা আমরা একদম টোটালি মুখস্থ করে ফেলব, ঠিক আছে। সকল ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রেই আমাদের এইটা হলো সূত্র। আচ্ছা, তাহলে ওয়েস্ট স্ল্যাবের ওজন গেল। এখন নিজস্ব ওজনের মধ্যে আরেকটা কি বলছিলাম, ধাপের ওজন বা স্টেপের ওজন। তাহলে সূত্র হলো 12R। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমে মূলত আমাদের নিজস্ব ওজনটা নির্ণয় হবে। তাহলে সূত্রে আমরা মান বসাই। আচ্ছা, এসটা কি? এসটা হলো ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব। যদি আমাদের ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব দেওয়া থাকে সেটা ধরবো, আর যদি না দেওয়া থাকে 15 সেন্টিমিটার ধরে নেব, ঠিক আছে, না দেওয়া থাকলেই 15। আচ্ছা, এখন আসি আর এর মানটা আমাদের দেওয়া আছে 12.5, টি এর মান দেওয়া আছে 25, তাহলে 25, টি এর মান 25। এইখান থেকে আমরা ওয়েস্ট স্ল্যাবের ওজন পেয়ে গেলাম। আচ্ছা, ধাপের ওজন 12R। আরটা কি? এই যে রাইজারের মানটা, এটা হলো আর। আচ্ছা, এখন এই যে ওয়েস্ট স্ল্যাবের ওজন, স্টেপের ওজন এবং আমাদের বলে দিয়েছে লাইভ লোডটা, লাইভ লোড 500। এবং এই তিনটা মান যদি যোগ করি আমরা কি পাই? ওমেগার মানটা পাই। কারণ আমাদের এল নির্ণয় করতে হবে, ডাব্লু নির্ণয় করতে হবে। ডাব্লু মানে কি? মোট লোড। ডাব্লু মানে হলো ওমেগা এল, তার মানে ওমেগার সাথে আমাদের দৈর্ঘ্য এল এর মানটা গুণ করতে হবে। এখন এইখানে কি আমাদের কোনো এল এর মান দিয়েছে? দেয়নি। এল নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে। তাহলে এল নির্ণয়ের মানে একটা সিস্টেম আছে, সেটা হলো এল স্প্যান দৈর্ঘ্য, এল ইজ ইকুয়াল টু এই যে ধাপটা থাকবে আমাদের, কয়টি ধাপ আছে, এই যে ধাপ, হ্যাঁ, এই যে কয়টি ধাপ থাকবে এই ধাপের সাথে আমরা গুণ করব ট্রেড। এই যে ট্রেডের যে প্রস্থ আছে 25, এইটা, তার মানে এখানে 25, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হলো ধাপ, স্টেপ বা ধাপ, মাঝে গুণ হবে এটা কি? ট্রেড, এটা হবে ট্রেড। তার মানে স্প্যান দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ধাপ ইন্টু ট্রেড। ধাপ আছে 12টি, তাহলে 12 লিখলাম। আর ট্রেডের মান কত বলছে? 25, তাহলে 25 লিখলাম। তাহলে এখানে আমরা কিসের মান পেয়ে গেলাম? এল এর মান পেয়ে গেলাম। তাহলে এই যে ওমেগা ছিল, ওমেগার সাথে আমরা এল হলো 3 গুণ করে দিলাম। গুণ করলে আমরা এটা কি পেয়ে গেলাম? ডাব্লু পেয়ে গেলাম। তাহলে এখন সর্বোচ্চ শেয়ার ফোর্স। আচ্ছা, এখানে যে সিঁড়িগুলো আছে এটা আমরা সবসময় সাধারণভাবে স্থাপিত স্ল্যাব বা বিম, এইটার যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা এটা দ্বিতীয় অধ্যায়ে দেখে আসতে পারি যে ডাব্লিউএসডি পদ্ধতিতে যে একমুখী স্ল্যাব ডিজাইনের যে ধাপগুলো ছিল সেইখানে যে সূত্রগুলো ছিল সাধারণভাবে স্থাপিতর ক্ষেত্রে ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স সাধারণভাবে স্থাপিত কী হচ্ছে? ওমেগা এল বাই 2 ছিল। এখানে ওমেগা মানে কি? ডাব্লিউ এর সমান, তবে ডাব্লু বাই 2 এখানে একবারেই লিখবো, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই 2। যে ডাব্লু পেলাম এটারে 2 দ্বারা ভাগ করে দিলাম। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ডাব্লু এল বাই 8। আচ্ছা, ডাব্লু কি? আমাদের মোট লোড, এই যে 3157.5 এখানে লিখলাম, ইন্টু এল হলো 3। আচ্ছা, এই মানটা আমাদের মিটারে ছিল, 100 দ্বারা গুণ করে আমরা সেন্টিমিটার করে নিলাম, ডিভাইডেড বাই 8 যা ছিল তাই। মানে স্ল্যাবের গভীরতা, স্ল্যাবের গভীরতা। তাহলে স্ল্যাবের গভীরতাটা আমাদের কত? স্ল্যাবের গভীরতা নির্ণয় সূত্র ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি।
তো এম কি আর কি বি কি এটা তো নতুন করে বলার দরকার নাই, এটা তো আপনারা আগেই অনেকবার শুনছেন। তারপরে বলি যে এম হলো সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, আর নির্ণয় সূত্র আছে হাফ অফ এফসি জেকে, আচ্ছা বি হলো 100। আচ্ছা এখানে যদি এফএস এর মানটা এফ ওয়াই এর মানটা দেওয়া আছে, এখানে এফ ওয়াই এর মানটা দেওয়া আছে, এফএস এর মানটা দেওয়া নাই, তাহলে এফএস কি বলছিলাম যে এফ 0.40 ইন্টু এফ ওয়াই, এটা সবসময় মুখস্থ রাখবো। এফ ওয়াই 40% হয় এফএস। আচ্ছা আরেকটা কি আছে এফসি এর মানটা সরাসরি দেওয়া আছে কি, হ্যাঁ এফসি এর মানটা দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো এফ প্রাইম সি এর মানটা যদি দেওয়া থাকতো, এফ প্রাইম সি দেওয়া থাকলে আমরা কি করতাম যে 0.45 ইন্টু এফ প্রাইম সি করে নিতাম, এফসি সমান 0.45 ইন্টু এফ প্রাইম সি করে নিতাম, তাহলে এখানে এফসির মানটা পেয়ে যেতাম আর কি। তো এটা আমরা মনে রাখবো যে ভালো করে লিখে দিই যে এফসি ইজ ইকুয়াল টু, মনে করি শুধু এফএস এর মানটা দেওয়া আছে, তখন 0.45 ইন্টু এফ প্রাইম সি। আচ্ছা আচ্ছা এটা গেল আমাদের মান। আচ্ছা তারপরে এখান থেকে আমরা কি আর এর মানটা পেয়ে যাব, আর এর মানটা এখানে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে, মানে ডি এর মান পেয়ে যাবো কার্যকরী গভীরতা। আচ্ছা এখন 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে মুক্ত কভারিং 2 সেন্টিমিটার ধরলে সে সেম একই অবস্থা, যে স্ল্যাবের উপর থেকে, এগুলো তো বারে বলছি, তো এটা তো বারে বলার বিষয় নাই, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। যে এখানে দেওয়া আছে যে একদম উপর স্ল্যাবের উপর থেকে রডের কেন্দ্র পর্যন্ত হলো কার্যকরী গভীরতা। তো আমার যদি একদম মোট গভীরতাটা লাগে, রডের ডায়া বাই অর্ধেক, রডের ডায়া বাই 2 প্লাস মুক্ত কভারিং, এই দুইটা জিনিস যোগ করতে হয়। তো এই যে এখানে তাই যোগ করা আছে যে রডের ডায়া বাই 2 প্লাস মুক্ত কভারিং, 12 মিলি রড বলে 1.2, এটা মান আসছে 11.2 সেন্টিমিটার। এটা আসছে আমাদের কি ওয়েস্ট স্ল্যাবের যে পুরুত্ব আছে সেইটা আসছে, বা মোট গভীরতা আছে সেইটা আসছে। তো আমরা ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব আমরা কত ধরেছিলাম, ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব 15 সেন্টিমিটার ধরেছিলাম। তো আমাদের এইখানে যে লোড আছে তার কারণে লাগবে 11.1, তাহলে 11.1 লাগবে, আমরা অলরেডি 15 নিয়েছি, তার মানে কি এটা তো ঠিক আছে, হ্যাঁ বেশি নিয়েছি, যা লাগবে তার থেকে বেশি নেওয়াই আছে, তাহলে সমস্যা নেই, এই জন্য লিখলাম ঠিক আছে। আচ্ছা টেনসাইল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে সূত্র একই, এস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেডি, এম বাই এফ এস জেডি। আচ্ছা এমটা কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এই যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান, এফ এস এর মানটা আমাদের দেওয়া আছে, জি এর মানটা আমরা এখানে নির্ণয় করেছি 1 - k/3 দিয়ে, আর ডি এর মানটা আমাদের এই যে এখানে কার্যকরী গভীরতা, ডি এর মানটা আমাদের দেওয়া আছে যে 8.5, ঠিক আছে, কার্যকরী গভীরতা আমাদের এখানে দেওয়া আছে 8.5। আচ্ছা তাহলে আমরা এইখান থেকে একটা এস এর মান পেয়ে গেলাম। ছোটো হাতের এস কি কত হবে, পাই ডি স্কোয়ার বাই 4, 12 মিলি বলে পাই 1.2 স্কোয়ার ডিভাইডেড বাই 4 করলে 1.13, তাহলে ব্যবধান এস ইজ ইকুয়াল টু বি ইন্টু ছোটো হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস, তাহলে বির মান সবসময় 100। আচ্ছা ছোটো হাতের এস মানে 1.13, 12 মিলি রোডের ক্ষেত্রফল, আর এইখানে বড় হাতের এস মানে যেটা পেলাম, তো সেটা হলো 9.76 আছে 9.5, কারণ ব্যবধান কমাইতে হয়, এটা তো আমরা জানি। আচ্ছা এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা এখানে আমাদের পরবর্তী ধাপে এখানে কি বলছে, পরবর্তী ধাপে আমাদের বলছে হলো যে শেয়ার পীড়ন নির্ণয় করতে হবে, ধাপ 6 আমাদের শেয়ার পীড়ন নির্ণয় করতে হবে। তো ছোটো হাতের ভি ইজ ইকুয়াল টু ভি বাই বিডি, ভি হলো সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান, তো এই যে এখানে ধাপ 2 আমরা সর্বোচ্চ শেয়ার ফোর্স 1578.75 নির্ণয় করেছি, এখানে এটা লিখে দেবো। তো এখানে 1578.75 লিখলাম ভি এর মান। আচ্ছা সামেশন অফ ও, এখানে আছে সামেশন অফ বন্ড পীড়ন, সরি এখানে না, আমরা শেয়ার পীড়নে ছিলাম, যে বি ছোটো হাতের বি ইজ ইকুয়াল টু বড় হাতের বি ডিভাইডেড বাই বিডি। আচ্ছা ভি হলো সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান ডিভাইডেড বাই বি কি, বি হলো বলছিলাম সবসময় 100, তাই না, 1 মিটার ফালি ধরে বিবেচনা করার জন্য বি এর মান সবসময় 100, ডি হলো কার্যকরী গভীরতা, এই যে যেটা আমরা কত ধাপ 4 পেলাম, কার্যকরী গভীরতা 8.5, ওই মানটা এখানে লিখে দেবো যে 8.5। আচ্ছা তো এখানে আমাদের 5.44 কেজি পার বর্গ সেন্টিমিটার, 1.85 কেজি পার বর্গ সেন্টিমিটার মান আসলো, এটা কি শেয়ার পীড়ন ভি এর মানটা আসলো। তো কংক্রিটের অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন ভিসি এর মানটা আমাদের দেওয়া ছিল 4.2, এই যে এখানে 4.2, তার মানে আমাদের এটা অনুমোদনযোগ্য দেওয়া আছে 4.2, কিন্তু আমাদের এখানে মান আসছে কত, আসছে 1.85, তার মানে যা তার থেকে কম আসছে, তার মানে এটা ঠিক আছে, অতএব স্ল্যাবটি শেয়ারে কি নিরাপদ, ঠিক আছে। আচ্ছা এবার আসি বন্ড পীড়নকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, যে ইউ ইজ ইকুয়াল টু ভি বাই সামেশন অফ ও ইন্টু জেডি,
আচ্ছা সামেশন অফ ও বলতে এখানে বোঝায় এন পাই ডি। আচ্ছা এন হলো সংখ্যা, এনটা কি, এন হলো সংখ্যা, কিসের সংখ্যা? এইখানে এই যে টেনসাইল রডটা ব্যবহার করেছি, এই যে এখানে আমরা যে টেনসাইল রডটা ব্যবহার করেছি এই রডের সংখ্যা। হ্যাঁ তাহলে আমরা যদি একটু লিখি, তো এইখানে লিখতে পারি যে আমাদের সামেশন অফ ও ইজ ইকুয়াল টু এন পাই ডি। আচ্ছা এনটা বলছি সংখ্যা, কিসের সংখ্যা? এই যে রডটা আমরা ব্যবহার করছি ধাপ 5-এর টেনসাইল রেইনফোর্সমেন্ট, এইখানের সংখ্যা। হ্যাঁ এইখানে আমাদের বলছে 12 মিলিমিটার ব্যাসের রড 9.5 সেন্টিমিটার ব্যবধানে বসাইতে হবে। তার মানে এইখানে আমরা যে বির মানটা ধরেছি এটা তো 100 সেন্টিমিটার ধরে আমরা কাজ করতেছি, তাই না? বির মান 100 সেন্টিমিটার ধরে কাজ করতেছি। আচ্ছা এখন তাহলে আমাদের যদি রোডের সংখ্যাটা চাই, এই যে 100 সেন্টিমিটার জায়গায়, তো যদি আমরা বলি যে এইটা হলো আমাদের সেই 100 সেন্টিমিটার জায়গা, 100 সেন্টিমিটার, তাহলে রোডের সংখ্যা যদি আমরা চাই, তো আমরা বলছি যে এই যে রডটা, এই রডটা 9.5 সেন্টিমিটার ব্যবধানে বসাইতে হবে। তাহলে এইদিকে যদি এভাবে রড যায়, তো এর মধ্যবর্তী হবে 9.5 সেন্টিমিটার ব্যবধান। তাহলে আমাদের মোট কয়টা রড লাগবে? তাহলে রোডের সংখ্যা এন সমান আমরা কি লিখতে পারি, এই যে মোট যে আমাদের দূরত্বটা আছে আমাদের 100, এইটারে ভাগ করতে পারি আমরা একটা থেকে একটা আরেকটা রোডের ব্যবধান 9.5 দ্বারা। দেখেন তার কারণে আপনাদের এখানে পড়া আছে এমনটাই যে এন ইজ ইকুয়াল টু সামেশন অফ ও, আচ্ছা এখানে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে সামেশন অফ ও ইজ ইকুয়াল টু এন পাই ডি। আচ্ছা এন এর মান কত লেখা আছে? 100 ডিভাইডেড বাই 9.5। কীভাবে 100 ডিভাইডেড বাই 9.5 আসলো এটা তো কেবলই বুঝাইলাম, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা পায়ের মান তো আসে, পায়ের মান। আচ্ছা ডি কি? ডি হলো রোডের ডায়া। রোডের ডায়া কোন রোডের ডায়া? এই যে এখানে আমরা কত মিলি রড ব্যবহার করছি? 12 মিলি, এই জন্য 1.2। ধাপ 5-এ 12 মিলি রড ব্যবহার করছি, এই জন্য এই মানটা 1.2। তাহলে সামেশন অফ ও এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এইখানে আমরা সামেশন অফ ও এর মানটা বসিয়ে দেবো। এখন জে এর মান কোথায় নির্ণয় করেছি? এই যে আমরা ধাপ 4 যখন করেছি তখন জে এর মান 1 - k/3 দিয়ে 0.86 নির্ণয় করে নিয়েছি। তো ওইখানে থেকে এখানে জে এর মানটা বসিয়ে দেবো। ডি হলো কার্যকরী গভীরতা। কার্যকরী গভীরতা আমরা কোথায় ধাপ 4-এ পেয়েছি 8.5, তাই তো? এই যে এখানে 8.5 পেয়েছি। তো এই মানটাই আমরা এখানে বসিয়ে দিলাম যে ডি এর মান। তো এইখান থেকে মান আসলো 5.44 kg/বর্গ-সেন্টিমিটার। তো এটা কিসের মান? ইউ এর মান, বন্ড পীড়ন। তো আমাদের এখানে অনুমোদনযোগ্য একটা বন্ড পীড়ন দিয়েছে হলো 19 kg/বর্গ-সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে আসছে হলো 5.44, তার মানে ছোট আছে, তার মানে ঠিক আছে, কোথায় স্ল্যাবটি বন্ডে নিরাপদ। আচ্ছা এবার ধাপ 8-এ আসবে আমাদের টেম্পারেচার বার। টেম্পারেচার বার নির্ণয়ের সূত্র হলো দুইটা, একটা হলো 0.0025 বিটি, একটা হলো 0.0020 বিটি। আচ্ছা একটা হলো ডিফর্ম বার আর একটা হলো প্লেন বার। যেটা 0.0020 বিটি ওটা ডিফর্ম বারের ক্ষেত্রে, আর এটা হলো প্লেন বারের ক্ষেত্রে। তো ডিএন সূত্র একটা দিলেই হলো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন এটা লিখলাম আমরা 0.0025 বিটি। আচ্ছা এখন আসি, এই বির মান কত বলছিলাম? 100। আর টির মানটা কত? এই যে টির মানটা, এই যে এখানে যে মানটা আমাদের আসছে 11.1 সেন্টিমিটার, এই মানটাই আমাদের দিতে হবে। এই এখানে কার্যকরী গভীরতা থেকে আমরা যখন মোট গভীরতা নির্ণয় করেছি, এখানে আসছে কিন্তু 11.1 সেন্টিমিটার। এই মানটা আমরা এখানে লিখে দেবো। এই যে তো এইখানে টি এর মানটা আমরা লিখে দিলাম 11.1। তো এখানে একটা ক্ষেত্রফল পাইলাম। তখন ব্যবধান নির্ণয় করতে হবে। তো এস ইজ ইকুয়াল টু, যেটি টেম্পারেচার বার, তাহলে বাইন্ডারটা 10 মিলি হয় আর মেইন রড 12 মিলি। তো বাইন্ডারটা 10 মিলি হলে এস ইজ ইকুয়াল টু বি ইন্টু ছোট হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস। তো বি এর মান বলছি 100, ছোট হাতের এস কোনটা? যে 10 মিলি রড ব্যবহার করলে 10 মিলি রডের যে ক্ষেত্রফলটা হবে সেটা, তাহলে ডিভাইডেড বাই এস বার, এই যে 2.775 পাইলাম এটা। তো এখানে মান আসলো 28.28। তো এটারে আমরা জানি কি স্পেসিং কমাইতে হয়, 28 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার লিখলাম। বলছে 10 মিলিমিটার ব্যাসের রড 28 সেন্টিমিটার ব্যবধানে বসাইতে হবে। তো এখন এটা যখন আমরা ড্রয়িং করব বা চিত্র অঙ্কন করব, তখন বিষয়টা খুবই সিম্পল। তো আমরা মানে খুব সহজে বিষয়টা বোঝার চেষ্টা করি। সেটা হলো, আমরা প্রথমে এটা রাইজার দিলাম, এটা ট্রেড, এটা রাইজার, এটা ট্রেড, এটা রাইজার, এটা ট্রেড, এরকম কয়েকটা অঙ্কন করতে পারি। অঙ্কন করার পর বিষয়টা কেমন হয়, যে ওয়েস্ট স্ল্যাবটা একটু পুরুত্ব বেশি থাকে, মানে উপরের দিকে আসে, হ্যাঁ এটা। তো এখন আমরা কাভারিংটা বাদ দিয়ে রেখে ঠিক মেইন রডটা কি হয়,
নিচ দিয়ে একদম সোজাসুজি চলে যায় স্ল্যাবের, এটাকে বলছি আমরা মেইন রড। হ্যাঁ, এটা হলো মেইন রড। আচ্ছা, এই যে যে মেইন রডটা, এই মেইন রডটা আমরা কত পেয়েছি? এটা হলো ধাপ 5-এ পেয়েছি। ধাপ 5-এ টেনসাইল রেইনফোর্সমেন্টের ক্ষেত্রফল 12 মিলি ব্যাসের রড 9.5 সেন্টিমিটার ব্যবধানে বসাইতে হবে। এই যে নিচে এইদিকে আছে আপনাদের 12 মিলি 9.5 সেন্টিমিটার বসাতে হবে, যে এইখানে আছে। তো আমরা এটা কি লিখতে পারি, যে এটা হলো 12 মিলিমিটার ডায়া রড অ্যাট দ্য রেট অফ কত 9.5 সেন্টিমিটার, 9.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। অথবা আপনাদের বইয়ে যেভাবে লেখা আছে আপনারা এভাবে লিখতে পারেন। 12 মিলিমিটার ডায়া মেইন বার, ডায়া আচ্ছা মেইন বার লিখি, মেইন বার অ্যাট দ্য রেট অফ 9.5 সেন্টিমিটার, সি পার সি মানে সেন্টার টু সেন্টার। আচ্ছা, এখন এই রডগুলোকে ধরে রাখার জন্য যে টেম্পারেচার বারটা বা বাইন্ডারটা যে ব্যবহার করা হয়, এটা কি করা হয় ঠিক মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। রড যদি এরকম যায়, মানে মেইন রড যদি এরকম যায়, তো বাইন্ডার বা টেম্পারেচার যাবে ঠিক বিপরীত, তাই না? তাহলে যেহেতু এই দিকে দৈর্ঘ্যের দিকে গেছে, তাহলে এটা প্রস্থের দিকে যাবে। তার মানে যখন প্রস্থের দিকে যাবে তখন আমরা, এটা তো একটা সেকশন, তাই না? তাহলে কাটলে আমরা শুধুমাত্র রোডের ডায়া দেখতে পাবো, এরকম রোডের ডায়া দেখতে পাবো, তাই না? এরকম যদি রোডের ডায়া দেখতে পাই, মানে এই যে এইটাই তো হলো আমাদের সেই টেম্পারেচার বার। এটা কত মিলি ব্যবহার করছি? 10 মিলিমিটার, 10 মিলিমিটার ডায়া টেম্পারেচার বার। তো টেম্পারেচার বার অ্যাট দ্য রেট অফ কতটুকু পর, এই যে আমরা কেবলই নির্ণয় করলাম 28 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বসবে। আমরা এখানে লিখবো যে অ্যাট দ্য রেট অফ 28 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তো এটা হলো বিষয়, খুবই একটা মানে ইজি একটা ম্যাথ। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আপনারা বাদ বাকি যে ম্যাথগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তো আমাকে জানাইতে পারেন। তো এখন আমাদের যে এই যে সিঁড়ি ডিজাইন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবার এই অধ্যায়টা থেকে একটা ম্যাথ স্বাভাবিকভাবে এসে থাকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।